হ্যালো অল মাই ভিউয়ার্স, ম্যাথমেটিক্স লাভার্স পয়েন্ট চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। তো ভিডিওর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওর টপিক এটাই যে হাউ টু গেট 100 ইন ম্যাথমেটিক্স। কিভাবে আমরা অঙ্কতে 100তে 100 পাবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই যে যখন আপনারা ইউটিউবে কোনো ইনস্ট্রাকশনাল ভিডিও ফলো করেন, তো যখন কোনো কারো কাছ থেকে সাজেশন নিচ্ছেন, শুধু ইউটিউব বলে নয়, যে কোনো জায়গা থেকে যখন কারো কাছ থেকে কোনো সাজেশন আপনারা নেবেন বা নিচ্ছেন, তখন যিনি সাজেশন দিচ্ছেন, যিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, সেই ইনস্ট্রাক্টরের এলিজিবিলিটি সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা থাকা অবশ্যই প্রয়োজন। তাই তো, থাকা প্রয়োজন। অর্থাৎ আজকের যে ভিডিওর টপিক যে হাউ টু গেট 100 ইন ম্যাথমেটিক্স, অর্থাৎ অঙ্কতে 100তে 100 পেতে গেলে কি করতে হবে, আপনারা কার কাছ থেকে ইনস্ট্রাকশনটা নিচ্ছেন বা তোমরা কার কাছ থেকে ইনস্ট্রাকশনটা নিচ্ছ, সেটা অবশ্যই আপনাদের বা তোমাদের জানা প্রয়োজন। অর্থাৎ আমি এলিজিবল কিনা এই টপিকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। তো আমি বলবো যে আমি অনিরুদ্ধ পাল মাধ্যমিক 2009-এ ম্যাথসে 100 পেয়েছি বা পেয়েছিলাম। 2009 মানে আজ থেকে প্রায় 13 বছর আগেকার কথা। তো তখন আমি কিন্তু মাধ্যমিকে 100-এ 100 আমি অ্যাচিভ করি। তো মুখে বলে দিলাম, আমি ভিডিওর শেষে আমার মার্কশিটটা আমি তোমাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে শেয়ার করবো, যদিও এটা পার্সোনাল ব্যাপার, বাট তাও যেহেতু এই ভিডিওটা আমি আমার ব্যক্তিগত সার্কেলের জন্য বানাচ্ছি না, আমি ভিডিওটা চাই যে সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক। আমি যতটুকু জ্ঞান আমি ম্যাথমেটিক্সে আজ পর্যন্ত পেয়েছি, মানে শুরু থেকে, তো আমি চাই যে আমার একটুও জ্ঞান যদি ফিউচার যে প্রজন্ম, ভবিষ্যৎ যে প্রজন্ম, তাদের কাজে লাগে, তারা যদি একটু হলে উপকৃত হয়, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। তো সেই জন্যই ভিডিওটা বানানো। তো ভিডিওটা আর লেন্দি করে লাভ নেই, আসুন আপনারা মেন টপিকে আমরা আলোকপাত করি যে কিভাবে আমরা অঙ্কতে 100তে 100 পাবো। হাউ ইউ ক্যান গেট 100 ইন ম্যাথমেটিক্স। তো প্রথমেই বলে রাখি যে 100-এ 100 পাওয়ার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ একটা লাকের ব্যাপার। যে 100তে 100 যে পাচ্ছে একজন স্টুডেন্ট, তার কাছে কিন্তু সম্পূর্ণ একটা লাকের ব্যাপার। যে স্টুডেন্ট অঙ্কেতে 92 পাচ্ছে, 93 পাচ্ছে বা আপ টু 99, 97, 98 পাচ্ছে, আর যে স্টুডেন্ট 100-এ 100 পাচ্ছে, তাদের মধ্যে মেরিটের কিন্তু কোনো পার্থক্য নেই। শুধু পার্থক্য আছে একটা লাকের। সেই লাখটা ফেভার করতে হবে, তবেই 100-এ 100 পাবে। তো 100-এ 100 পাওয়াটা ব্যাপারটা প্রথমেই বলে দিলাম যে সম্পূর্ণ একটা কিন্তু লাকের ব্যাপার। যে বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন কিছু ফ্যাক্টস এর উপর ডিপেন্ড করে যে এক্সামিনার খাতা দেখছেন, কোন মোডে খাতা দেখছেন, বা আমি সারা বছর পড়লাম, সারা বছরের যতটুকু আমি প্র্যাকটিস করেছি, হার্ড ওয়ার্ক করেছি, সবটা কিন্তু ওই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমাকে এক্সাম হলে নামিয়ে আসতে হবে। সেই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমার কিছু আপস অ্যান্ড ডাউনস হয়ে গেল, আমার ব্রেন কাজ করলো না, হতেই পারে আমার শরীর খারাপ হয়ে গেল, তখন কিন্তু এগুলো কিন্তু অনেকটাই এর জন্য দায়ী হয় যে আমরা নাম্বার পাই না ভালো। তো 100-এ 100 পাওয়ার জন্য তো যে ট্রিক্সগুলো ফলো করতে হবে, সেই ট্রিক্সগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম যে ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে, স্ট্রং বেস। তো দেখো, একটা বাড়ি যখন তৈরি করা হয়, সেই বাড়িটার ভিতটা যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু সেই বাড়িটার উপর তুমি 3 তলা, 4 তলা, 5 তলা, 10 তলা, আপ টু 25 তলা পর্যন্ত করতে পারো, যদি একটা কংক্রিটের ভালো ভিত হয়। কিন্তু যদি তোমার ভিতটা নড়বড়ে হয়ে যায়, ভিতটা যদি খুবই উইক হয়ে যায়, তাহলে কি হয়, ওই 2 তলা 3 তলা করার পরে কিন্তু বাড়িটা ভেঙে পড়বে। বা কোনো ব্রিজের যদি ভিতটা যদি মজবুত না হয়, তাহলে কিন্তু ও কিছুদিন পরেই সেই ব্রিজ ভেঙে পড়বে। তো সেই জন্য কি, ইউ হ্যাভ টু মেক এ স্ট্রং বেস। একটা কিন্তু খুব ভালো বেস তোমাকে তৈরি করতে হবে, ম্যাথমেটিক্যাল বেস। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রং বেসটা আমি কিভাবে তৈরি করব। তো স্ট্রং বেস তৈরি করার জন্য তোমাকে কিন্তু হায়ার কনসেপ্ট তোমাকে ম্যাথমেটিক্সে তৈরি করতে হবে। তো হায়ার কনসেপ্ট তৈরি করতে গেলে কি কি রুলস ফলো করতে হবে। ধরো, যখন তোমরা কোনো টপিক পড়ছো, আমি তর্কের খাতিরে বললাম যে একটা টপিক নিলাম, লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, যেটা ক্লাস 9-এ আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো প্রফিট অ্যান্ড লসের যখন তোমরা অঙ্ক করছো, অঙ্কের টেক্সট বুকে যে অঙ্কগুলো আছেন, প্রাইভেট টিউটর বা স্কুলের টিচার যারা আছেন, তারা অঙ্কগুলো করিয়ে দিলেন তোমাদের। কিন্তু তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু এই অঙ্কগুলোকে রিয়েল লাইফের সঙ্গে রিলেট করতে হবে। অর্থাৎ প্রফিট লসের ব্যাপারটা কিন্তু সবটাই কিন্তু কাস্টমার আর সেলারের মধ্যে চলে।
তো আমরা যখন বাজারে যাই আমাদের মধ্যে কি ঘটনা ঘটে, কি ডিসকাউন্টের ব্যাপার, কি কোনটা কস্ট প্রাইস, কোনটা সেলিং প্রাইস, কিভাবে আমাদের ছাড় দিচ্ছে, কিভাবে কাস্টমার প্রফিট করছে, কিভাবে কাস্টমারের প্রফিটটা সেলারের প্রফিটটা কমানো যায়, কিভাবে সেলারের প্রফিটটা বাড়ানো যায়। তো এইগুলো আমাদের ভাবতে হবে, তবে কিন্তু তোমার অ্যারিথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল বেসটা কিন্তু স্ট্রং হবে, মানে রিয়েল লাইফের সঙ্গে ব্যাপারগুলোকে রিলেট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের দেখবে অঙ্ক করতেও বা অঙ্ক সলভ করার প্রবণতাটা বেড়ে যাবে, অঙ্কতে একটা ইন্টারেস্ট তৈরি হবে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যারিথমেটিক্যাল কনসেপ্টটা তৈরি হবে। এইবার আসি অ্যালজেব্রায়। অ্যালজেব্রা মানে বীজগণিত। তো এই বীজগণিতে আমরা কিভাবে একটা স্ট্রং বেস তৈরি করব? দেখো, বীজগণিতে স্ট্রং বেস তৈরি করার একমাত্র উপায় হচ্ছে ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। তো ফর্মুলাগুলো যদি তুমি মাথায় রাখো, সমস্ত ফর্মুলা আপ টু ক্লাস 1 থেকে, 1-এও ফর্মুলা হয়তো কিছু নেই, তো আমি 1 থেকে শুরু করলাম, কিছু কিছু তো জিনিস থেকেই থাকে, 1, 2 থেকে আপ টু একদম 12 পর্যন্ত যে ফর্মুলাগুলো আমরা সব শিখেছি সেগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। এবার প্রশ্ন হলো যে স্যার আমাদের তো ফর্মুলা প্রায় 150 প্লাস হয়ে যাবে, আমরা কিভাবে এত ফর্মুলা মনে রাখবো? এইটাই হচ্ছে মেন ব্যাপার, যে ফর্মুলা মনে রাখার ট্রিক্স। ফর্মুলা মনে রাখার একটাই ট্রিক্স হচ্ছে দুটো ফর্মুলার মধ্যে লিঙ্কটা তোমাকে ধরতে হবে। যদি তুমি একটা ফর্মুলা থেকে 5টা ফর্মুলা কিভাবে ডিরাইভ হচ্ছে সেটা বুঝতে পারো, তাহলে কিন্তু ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে না। অর্থাৎ যেমন ধরো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয় না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এখান থেকেই কিন্তু আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা ডিরাইভ করতে পারি। তো এই একটা ফর্মুলা থেকে আরো 5টা ফর্মুলার যে ডেরিভেশন যেটা কিভাবে আসছে, সেই প্রসেসটা যদি আমি মাথার মধ্যে ঢোকাতে পারি, তাহলে কিন্তু আইল বি এ গেনার। আমার কিন্তু সমস্ত ফর্মুলা কিন্তু আমাদের মধ্যে মাথার মধ্যে সবসময় থাকবে। এইবার বলি ফর্মুলাগুলো মনে রাখার যে আরো একটা ট্রিক্স, সেটা কি? সেটা হলো যে তোমরা একটা বড় আর্ট পেপার নেবে এবং সেই আর্ট পেপারের মধ্যে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি, সমস্ত যে এসেনশিয়াল ফর্মুলা তোমরা যে স্ট্যান্ডার্ডে পড়ছো সেই স্ট্যান্ডার্ড থেকে, মানে প্রিভিয়াসে যে ফর্মুলাগুলো শিখে এসছো, তো সেইগুলোকে কিন্তু একটা চার্ট করে ফেলবে এবং প্রত্যেকটা হেডিং করবে আলাদা আলাদা করে। স্কেচ পেন ইউজ করতে পারো, যে পাটিগণিতের জন্য এই সূত্রগুলো আছে, বীজগণিতের জন্য এই সূত্রগুলো আছে, জ্যামিতির জন্য এই সূত্রগুলো আছে, ত্রিকোণমিতির জন্য এই সূত্র আছে, পরিমিতির জন্য এই সূত্রগুলো আছে। এই সূত্রগুলো তোমরা একটা চার্টের মধ্যে লিখে প্রথমে ভালো করে রিপ্রেজেন্ট করো এবং দেখবে যখন তোমরা ওই ফর্মুলাগুলো লিখছো তখন যেন ওই ফর্মুলাগুলো ঠিকঠাক লেখা হয়, যেন ভুল লিখে ফেলো না কিন্তু, ঠিক আছে? ভালো করে কিন্তু একবার রিচেক করে নেবে, ঠিক আছে? তো এরপর কি করবে, তোমরা যেখানে পড়ছো, কেউ কেউ স্টাডি টেবিলে পড়ে, কেউ কেউ বিছানায় বসে পড়ে, তো বা যে কোনো অন্য কোনো জায়গায় পড়তে পারে, তো যে জায়গার মধ্যে তার ঘোরাফেরা বা যে জায়গার মধ্যে তোমরা বেশি চলাচল করো, বা মানে যেহেতু তোমরা স্টুডেন্ট, যদি ভালো স্টুডেন্ট হয় নিশ্চয়ই পড়াশোনাটাই বেশি করো সারাদিনের মধ্যে, তো স্টাডি টেবিলের সামনে বা দেওয়ালে সেই ফর্মুলাগুলো চিটিয়ে দাও। তাহলে কি হবে, তাহলে তোমরা কিন্তু সবসময় এই ফর্মুলাগুলো তোমাদের চোখের সামনে ভাসবে। তোমার পড়া হয়ে গেল, পড়া হয়ে তোমরা খেলতে যাচ্ছ কোনো জায়গায়, তো খেলতে খেলতে একবার a প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা মনে করে নেবে। এই মনে করতে পারছি না, তাহলে মনে যখনই করতে পারছি না, আমাকে বাড়ি এসে একবার দেখে নিতে হবে। যদি আমি ভুলে যাই, আমি ধরো ক্লাস 10-এ a প্লাস বি হোল কিউবের ফর্মুলা ভুলে গেছি, ক্লাস 10-এর বইয়ে কোনো জায়গাতে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা লেখা নেই, তাহলে তোমাকে কি খুঁজতে হবে? হয় তোমাকে, এখন তো ইন্টারনেটের যুগ এসছে, নেটে সার্চ করলেই তোমাকে দিয়ে দেবে, বাট আমি সেটা বলছি না, তোমাকে ক্লাস 8-এর বই ফলো করতে হবে বা ক্লাস 7-এর বই ফলো করতে হবে। তোমাকে কোথায় খুঁজবে বইটা এবার? তো সেই জন্য আমি বলছি যে একটা জায়গায় যদি সেগুলো লিপিবদ্ধ করা থাকে এবং যদি দেওয়াল বা দরজায় বা স্টাডি টেবিলের সামনে সেগুলো তোমরা চিটিয়ে দাও, তাহলে কি হবে, বাড়ি এসে একবার দেখে নিলে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু দিস, আমি ভুলে গিয়েছিলাম, আমি একবার দেখে নিলাম। এই যে ব্যাপারটা যদি তোমাদের মাথার মধ্যে ঢুকে যায়, তাহলেই কিন্তু তুমি গেনার হবে। তো এই জায়গাটা কিন্তু রাখতে হবে অ্যালজেব্রার ক্ষেত্রে। আর জিওমেট্রির ক্ষেত্রে বলি, জিওমেট্রির ক্ষেত্রে তোমরা যখন কোনো উপপাদ্য, মেনলি আমি 8 থেকে শুরু করছি, 8, 9, 10-এর জন্য উপপাদ্য করছো বা সম্পাদ্য করছো, তো সেগুলোর যে সাধারণ সূত্র হয়, যেগুলো স্টেটমেন্ট হয়, সেগুলো কিন্তু মুখস্থ করে ফেলবে। তো সেগুলো যদি মুখস্থ না করো, তাহলে কিন্তু দেখবে একটা উপপাদ্যের সঙ্গে পরবর্তী উপপাদ্যের মধ্যে একটা যোগ আছে। সাধারণ সূত্রগুলো কিন্তু সবটা মাথার মধ্যে ঢোকাতে হবে। যদি তোমরা সাধারণ সূত্র মাথার মধ্যে না ঢোকাও, তাহলে তোমরা কি করবে না, পরের উপপাদ্যটা বুঝতে পারবে না, অথবা তোমরা কি হবে, কি প্রবলেমগুলো হবে, তোমরা এমসিকিউ সলভ করতে পারবে না। ওই সাধারণ সূত্র মানে একটা প্রপার্টি, একটা জিওমেট্রিক্যাল প্রপার্টি, ওই প্রপার্টি দিয়ে কিন্তু আমরা শর্ট কোশ্চেনগুলো সলভ করবো।
তো সাধারণ সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। আর সম্পাদ্যর ক্ষেত্রে যেগুলো প্র্যাকটিক্যাল জিওমেট্রি যেটা হয় ভালো করে আঁকতে হবে, বুঝে শুনে আঁকতে হবে। সেগুলোর ব্যাপারে বেশি আমি বেশ খুব একটা না থাকলে চলবে। গোটা কয়েক সম্পাদ্য আছে আমাদের মাধ্যমিক লেভেলের কথাই বলছি, কারণ এটাই তো মেন বোর্ড এক্সাম, আমাদের ইম্পর্টেন্ট বোর্ড এক্সাম। তো কয়েকটা সম্পাদ্য আছে, তোমরা শিখে নেবে। ওই সম্পাদ্য ব্যাপারে বেশি আমি গুরুত্ব দিচ্ছি না। আর পরিমিতি ত্রিকোণমিতির ব্যাপারে আমি বলেছি যে চার্টের মধ্যে সমস্ত যে তোমার যে সমস্ত যে 3 ডাইমেনশনাল ফিগার, লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু, গোলক, আমি শুধুমাত্র কিন্তু মাধ্যমিকের ওপর আমি বলছি। ত্রিকোণমিতি যেগুলো আছে যে সাইন কস ট্যান কট সেক কোসেক, এই যে ভ্যালুগুলো কোনটার সঙ্গে কোনটা রিলেশন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আরো কি কি রিলেশন আছে, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু যে ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখতে হবে বলে মনে হয়, তুমি নিজে সবচেয়ে বুঝতে পারবে যে তোমার কোন ব্যাপারটা মাথায় রাখতে হবে। সেই ব্যাপারগুলো একটা চার্টের মধ্যে লিখে তোমার নোটেশন অনুযায়ী, ব্যাপারটা কি ওইটা অন্যজন কেউ এসে দেখবে না, তুমি দেখবে, তুমি দেখে বুঝতে পারলেই হলো। তাই তোমার মতো করে তুমি চার্টে লিখে বিভিন্ন জায়গায় তুমি চিটিয়ে দেবে। তাহলে কি হবে, সবসময় কিন্তু মাথার মধ্যে ক্লিক করবে, সবসময় সেই ছবিটা মনের মধ্যে ঢুকে যাবে। তো তাহলে কিন্তু অনেকটা কিন্তু কনসেপ্ট এবং অনেকটা কিন্তু ভিতটা তোমার মজবুত হবে। যেটা বলছিলাম তোমাদের যে স্ট্রং বেস কিন্তু তোমরা এইভাবে তৈরি করতে পারো। তো এরপর যেটা মেন জায়গা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মার্কস ডিস্ট্রিবিউশন। মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে কোন টপিকের সঙ্গে কোন টপিকের ওয়ার্ড থাকে। যেমন আমি মাধ্যমিকের ক্ষেত্রে বলি, করণীর সঙ্গে ভেদের ওয়ার্ড থাকে। তো কেউ যদি মনে করে যে না আমার করণীর অঙ্কগুলো টাফ লাগছে, সে আমি করণীর পার্টগুলো একটু ছেড়ে দিলাম, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু বলছি না, একটু ছেড়ে দিলাম, বড় কোশ্চেনগুলো ছেড়ে দিলাম। আমি কিন্তু ভেদের মধ্যে টেক্সট থেকে শুরু করে, এক্সাম্পল থেকে শুরু করে, টেস্ট পেপার থেকে শুরু করে যত রকমের অঙ্ক হয় ভেদের অঙ্কগুলো করে নেবো। তাহলে কি হবে, যখন আমার যে ওয়ার্ডটা পড়ছে তখন সেই ওয়ার্ডটা কিন্তু এই ভেদটা করেই বেরিয়ে যেতে পারছি। তো এই মার্কস ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে বুঝতে হবে। তাহলে কিন্তু এটাও কিন্তু তোমার 100-এ 100 পাওয়ার রাস্তাটাকে অনেক বেশি মসৃণ করে দেবে। তো আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কস ডিস্ট্রিবিউশন। নেক্সট আমরা আসছি যে সলভ 15 প্রবলেমস এভরিডে, যেটা আমি আমার স্টুডেন্টসদের এভরিডে বলে থাকি এবং এভরিডে আমি খাতা চেকও করে থাকি তাদের, যে প্রতিদিন তোমরা 15টা করে প্রবলেম করো। কারণ প্রথমেই বলে রাখি, ম্যাথমেটিক্স কিন্তু একটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার কনসেপ্টটা আরো বেশি হায়ার লেভেল হবে। তো প্র্যাকটিস 15 প্রবলেমস এভরিডে। কেউ যদি মনে করে আমি আরো বেশি করব, কোনো অসুবিধা নেই, যত বেশি করবে তোমার বেশি প্র্যাকটিস হবে। তো প্রতিদিন সময় করে তুমি সময়টা নিজের মতো করে তৈরি করে দেবে, কোনো স্যার বা তোমার বাবা মা তোমাকে তৈরি করে দেবে না। তুমি পড়াশোনা করছো, তুমি নিজে একটা টাইম বার করে 15 প্রবলেমস এভরিডে সলভ করো। এবং ধরো যে প্রবলেমগুলো মনে হচ্ছে একটু হার্ডার, আমি করতে গিয়ে একটু আটকে যাচ্ছে, সেই প্রবলেমগুলোকে মার্ক করো, সেই প্রবলেমগুলো মার্ক করে সেগুলোর একটা লিস্ট বানাও, সেগুলোকে বেশি বেশি সময় দিয়ে করো। সপ্তাহের শুরুতে একটা প্রবলেম করো, সেই প্রবলেমটাই 3 দিন পর আবার রিপিট করো, 4 দিন পর আবার রিপিট করো, 10 দিন পর আবার রিপিট করো। প্রত্যেকটা অঙ্ক মাসে 5 বার করে প্র্যাকটিস করো। তাহলে কি হবে, যদি প্রত্যেকটা এই রুলস ফলো করে এগোতে পারো, তাহলে কিন্তু তোমার কোনো অঙ্কই তোমার কাছে শক্ত বলে মনে হবে না। পরীক্ষার আগে কিন্তু তোমাকে অঙ্ক দেখতে হবে না, অঙ্ক সব তুমি করতে পারবে, যেহেতু সারা বছর তুমি প্র্যাকটিস করেছো। এবং আরো একটা কথা বলি যে অধিকাংশ স্টুডেন্টসরা কি করে, যে আমি পরীক্ষার আগে বা স্যার আমাকে অঙ্ক করিয়ে দিলেন, প্রাইভেট টিউটর হোক বা স্কুলের টিচার হোক, অঙ্ক করিয়ে দিলেন, অঙ্ক খাতা আছে, পরীক্ষার আগে আমি কি করবো, অঙ্কগুলো একবার উল্টে উল্টে দেখে নেবো, জাস্ট লাইক ইতিহাস ভূগোল। এটা কিন্তু করলে একটা অঙ্ক পরীক্ষা হলে নামবে না। কারণ অঙ্কটা যখন তুমি দেখছো, একটা খাতায় যখন অঙ্কটা দেখছো, তুমি দেখে ঠিক বুঝতে পারবে ও এইটা মানে এটা, এটার সঙ্গে এটা হয়েছে, এই ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, আমি তো করে ফেলবো, খুব ইজি। কিন্তু ওই অঙ্কটায় যখন তুমি এক্সাম হলে বা খাতায় তুমি নিজে প্র্যাকটিস করতে যাবে, কোনো না কোনো জায়গায় কিন্তু তোমার আটকে যাবে, তখন কিন্তু আমরা আর এগোবে না। সেই জন্য আমি বলবো কখনো কিন্তু অঙ্ক হিস্ট্রি জিওগ্রাফির মতো দেখবে না পাতা উল্টে উল্টে যে এই থিমটা আছে। অঙ্কর কোনো থিম হয় না, অঙ্ক প্র্যাকটিস। আমাকে অঙ্কটা আছে, অঙ্কটা নামাতে হবে। এবার হ্যাঁ, আমি যে প্র্যাকটিস করছি, প্র্যাকটিসটা পুরোপুরি সেই একবার ল্যাঙ্গুয়েজে কনস্ট্রাকটিভ ওয়েতে লেখা, সেসব লেখার দরকার নেই। আমি ক্যালকুলেশন করে অ্যান্সারটা মেলাবো, আমি দেখে নেবো যে আমার অ্যান্সারটা আসছে কিনা। আমার ল্যাঙ্গুয়েজ মাথায় থাকবে, আমি পরীক্ষার হলে ল্যাঙ্গুয়েজের মতো করে লিখে দেবো, বাট ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে সম্পূর্ণভাবে। যদি ক্যালকুলেশন না করো তাহলে কিন্তু কোনো একটা জায়গায় ক্যালকুলেশন তোমার আটকে যাবে। কারণ এমন কোনো একটা অঙ্কের মধ্যে এমন কোনো ফর্মুলা ঢুকে আছে, এমন কোনো টুইস্ট আছে, সেই টুইস্টটা হয়তো তুমি যখন করতে যাবে তখন ভুলে যাবে। তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, মানে খাতা ভরিয়ে ফেলতে হবে করে করে। ঠিক আছে, প্র্যাকটিস কিন্তু মাস্ট। প্র্যাকটিস 15 প্রবলেমস এভরিডে 7 ডেজে, প্রত্যেক দিন 15টা করে অঙ্ক সলভ করবে। তো নেক্সট আমি আসি, স্টে কাম ডিউরিং এক্সাম।
তো পরীক্ষার হল একটা আলাদা বিষয়, আমি যেটা ভিডিওর প্রথমেই বলেছি যে পরীক্ষার হল কিন্তু একটা সম্পূর্ণ একটা আলাদা জায়গা। পরীক্ষার হল হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রচুর মানুষ থাকে, প্রচুর লোক থাকে, ঘর ভর্তি লোক থাকে, কিন্তু নিজে তুমি সম্পূর্ণ একা। ওই সারা জীবন 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে ওই 3 ঘন্টা 15 মিনিট, আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বলছি, একটা পার্টিকুলার এক্সামিনেশনের কথা বলছি, 3 ঘন্টা 15 মিনিট তোমার সঙ্গে কেউ নেই, তুমি সম্পূর্ণ একা। তো সারা বছর যে প্রিপারেশন নিয়েছো সেই প্রিপারেশন, সারা বছরের হার্ড ওয়ার্ক, সারা বছরের মেহনত ওই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে খাতায় রিফ্লেক্ট করে আসতে হবে। সো ওই 3 ঘন্টা 15 মিনিট অত্যন্ত কাম, অত্যন্ত শান্ত, অত্যন্ত কুল রাখতে হবে। বিশেষ করে অঙ্ক এমন একটা জিনিস, যদি কোনো কারণে ঘাবড়ে যাও তোমার কিন্তু জানো অঙ্কগুলো সব ভুল হয়ে যাবে, পাজেল হয়ে যাবে ব্রেন। তাই ব্রেন কিন্তু পাজেল হলে চলবে না। পরীক্ষার হলে প্রশ্নপত্র পেয়েছো, প্রশ্নপত্রটাকে ভালো করে পড়বে। 15 মিনিট সময় দেওয়া হয় কোশ্চেনটা পড়ার জন্য। কোশ্চেনটা পেয়েই কি করি আমরা, ও একের দাগে 2-1টা কমন পেয়েছি করতে আরম্ভ করে দিই, এইরকম ব্যাপারটা নয় কিন্তু। 3 ঘন্টা 15 মিনিট হচ্ছে অনেক সময়। 15 মিনিট নয়, তোমরা 10 মিনিট সময়টা পড়ে ভালো করে কোশ্চেনগুলো মার্ক করে নাও যে আমার এই অঙ্কটা পড়েছে, এই অঙ্কটা পড়েছে, এই অঙ্কটা পড়েছে, এগুলো আমি পারবো। এইবার কোনো কারণে এমন হতেই পারে যে আমি বিরাট প্রিপারেশন নিয়েছি বাট আমার কোশ্চেন একটাও কমন নেই। এই রে, আমার একের দাগের তো মাত্র 2টো কোশ্চেন কম, আমি কি করব? আমার মানে কি বলবো, সব কিছু আউট হয়ে গেল, আমি অত্যন্ত টেনসড হয়ে গেলাম। আমি কিন্তু তাহলে কি হবে, টেনসড হয়ে গেলে আমি পরের যে অঙ্কগুলো যেগুলো আমার জানা প্রবলেম, হয়তো আমার থিওরেমটা কমন আছে, আমি থিওরেমটাই প্রথমে করব, তাহলে কিন্তু তোমার জানা অঙ্কগুলো করতে পারবে না। সেই জন্য বলছি পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথমে যেগুলো জানা একদম কনফিডেন্ট তুমি, সেই অঙ্কগুলোকে প্রথমে ট্রাই করবে। আমি পাচ্ছি না একের দাগের একটা কোশ্চেন আমার কমন নেই, কি প্রবলেম হয়েছে, আমার কোনো প্রবলেম, আমি 2-এর দাগে চলে যাবো, 2-এর দাগের 5 নম্বর কোশ্চেনটা কমন পেয়েছি, আমি 2-এর দাগের 5 নম্বর কোশ্চেনটাই করবো। আমি থিওরেমস কমন পেয়েছি, আমি একটা সম্পাদ্য কমন পেয়েছি, আমি পরিমিতির 5-এর দাগের 4-এর কোশ্চেনটা কমন পেয়েছি, ওইটাকেই করবো। এইভাবে করতে 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 একটা টাইম দিবে আমার 50 নম্বর অ্যান্সার হয়ে গেছে। তখন কি হবে, মনের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা আরো কিন্তু হাই হয়ে যাবে। তখন মনে হবে আমি তো 50 নম্বর আনসার করে ফেলেছি। তাহলে কি হবে না, আমি যেগুলো হয়নি, যে অঙ্কগুলো মনে হচ্ছিল টাফ, সেগুলোকে আমি শান্তভাবে শান্ত মনে ভাবতে পারবো। তখন কিন্তু অটোমেটিক আমার ব্রেন কাজ করবে। আর যদি কোনো কারণে তুমি ওই একের দাগের 1-এর কোশ্চেনটা বা 2-এর কোশ্চেন যেটা অত্যন্ত টাফ তোমার কাছে সেই মুহূর্তে, সেইটাকে নিয়ে পড়ে থাকো, তাহলে তোমার কি মনের মধ্যে ক্লিক করবে সেই সময় যে আমার এখনো অনেক প্রশ্ন বাকি আছে, এদিকে ঘড়িটা দেখবে সময় চলে যাচ্ছে, এদিকে কি হয়, তখন আরো বেশি পাজেল হয়ে যাবে, ব্রেনটা পুরো একদম ঘেঁটে যাবে। তাহলে কি হবে, তখন তুমি ওই দেখবে থিওরেম কমন পড়ছিল ওটাকেও লিখতে পারছো না। সো এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, পরীক্ষার হল এমন একটা জায়গা, যাই প্রশ্ন পড়ুক না কেন, যেমনই প্রশ্ন পড়ুক না কেন, সেখানে কিন্তু কেউ কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তোমাকেই সেখানে কিন্তু সমস্ত বাধা বিপত্তি প্রতিকূলতা যা আছে সব কাটিয়ে আসতে হবে। তো সেই জন্য ওই জায়গায় কিন্তু অত্যন্ত কুল থাকতে হবে তোমাকে, ঠিক আছে? নেক্সট পয়েন্টে এসো, রিচেক এভরি প্রবলেম আফটার সলভিং। প্রত্যেকটা প্রবলেম কিন্তু তোমাকে একটার পর একটা, ধরো করলাম 1-এর দাগের 2-এর প্রশ্নটা করলাম, 3-এর যাওয়ার আগে কিন্তু ভালো করে রিচেক করে নেবো খাতাটা, যে আমি ডিজিটগুলো ঠিকঠাক লিখলাম কিনা। অনেক সময় এমন হয়, আমার নিজের হয়েছিল যে ভেলোসিটি অফ ট্রেন ছিল 108 কিলোমিটার পার আওয়ার, আমি নিজে করে দিয়েছিলাম ক্লাস 12 ফিজিক্স পরীক্ষায়, আমি নিজে অঙ্কটা করে দিয়েছিলাম 180। তো এটা হচ্ছে ওভারলুকিং হয়। আমি অঙ্ক অনেক সময় কমন পেয়ে যাই, অনেক অঙ্ক সব প্রশ্ন আমার কমন আছে, আমি সব প্রশ্ন করতে পারবো, আমার খুব আনন্দ হচ্ছে। এই আনন্দ কি হয়, আনন্দ অনেক সময় নিরানন্দের কারণ হয়ে যায়। যে 108টাকে আমি 180 লিখে দিয়েছিলাম, 6 নম্বর আমার বাদ চলে গেছিল। তো এই ভুলগুলো যেন না হয়, যে ওভারলুক যেন না হয়, এবং প্রত্যেকটা প্রবলেম আমি করলাম, প্রত্যেকটা প্রবলেম আমি 1-এর দাগে 2-এর অঙ্কটা করলাম, 1-এর দাগে 2-এর অঙ্কটা করার পর 3-এর অঙ্ক যাওয়ার আগে আমি ভালো করে দেখে নেবো যে আমার ডিজিট, যে সমস্ত ডিজিট ইউজ হয়েছে, ইউনিট ইউজ হয়েছে, সেগুলো আমি ঠিকঠাক লিখেছি কিনা। ঠিক আছে, অনেক সময় এরকম ওভারলুক হয়ে যায় যে 180টাকে 108 আমি নিজে লিখেছিলাম, সেই ব্যাপারটা যেন তোমাদের মধ্যেও না আসে। আমি নিজে ফেস করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই কারণে তোমরা কিন্তু এইগুলো সম্পর্কে সচেতন হবে। এবং আরও একটা কথা বলছি যে ইউনিট সম্পর্কে সচেতন হবে, ঠিক আছে? ইউনিট হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্স, ঠিক আছে? তাহলে পরীক্ষার সময় যে সমস্ত অঙ্ক তুমি সলভ করছো, পাটিগণিত, পরিমিতি, এই অঙ্কগুলো কিন্তু ইউনিট থাকে, ঠিক আছে? তো ইউনিটগুলো কিন্তু প্রত্যেক লাইনে দিতে হবে। অনেকে কি করে যে আমার 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে এত ইন্টু 120 বা 100, যে শেষের আমার টাকাটা লিখলো, ওইটি করবে না।
টাকাটা প্রথম থেকেই হবে এবং প্রত্যেক লাইন ইউনিট হবে, ইউনিট মাস্ট বি গিভেন ইচ অ্যান্ড এভরি লাইন। এই কথাটা আমি আমার স্টুডেন্টদের সবসময় বলে রাখি, আমার স্টুডেন্টরা দেখলে অবশ্যই এটা দেখে হাসবে যে স্যার তো আমাদের ক্লাসেও বলে। তো এই জায়গাটা ইউনিট মাস্ট বি গিভেন ইচ অ্যান্ড এভরি লাইন, ইউনিট যদি তুমি না দাও তাহলে কিন্তু টোটাল অঙ্কটা একদম উল্টো পাল্টা। এখান থেকে তোমার বাড়ির দূরত্ব কারো 2 কিলোমিটার, কেউ যদি বলে 2 মিটার না সেন্টিমিটার, সেন্টিমিটার হলে তো এইটুকুনি, আর 2 কিলোমিটার হলে সেটা ভাবতে হবে, তাকে মোটরসাইকেল নিয়ে ছুটতে হবে। তো এই জায়গাগুলো ইউনিট সম্পর্কে কিন্তু সচেতন থাকতে হবে। এবং অঙ্ক যখন করবে নিশ্চয়ই তোমাদের স্যাররা বলে দেবেন তোমাদের, বা বলে দেন যে প্রত্যেকটা অঙ্ক ইউনিট কিন্তু সেম ইউনিট হবে, যে হয় মিটার, সবই মিটার ডিস্টেন্সের ইউনিট, টাইমের ইউনিট সব ঘন্টা হলে ঘন্টা, সেকেন্ড হলে সেকেন্ড। তো এই ইউনিটে একটা ইউনিটে কনভার্ট করে নিতে হবে এবং ইউনিট প্রত্যেক লাইনে দিতে হবে, ঠিক আছে? সো নেক্সট, রিড দ্য ডিজিটস অ্যান্ড ইউনিটস গিভেন ইন কোশ্চেন কেয়ারফুলি অ্যান্ড রিপিটেডলি। যেটা আমি আগেও বলেছি যে প্রত্যেকটা ডিজিট আর ইউনিটগুলো ভালো করে তোমাদের দেখতে হবে, এটা আমি আগেই আলোচনা করে দিলাম পয়েন্টটা। এবং নেক্সট এরপর যে পয়েন্টগুলো তোমাদের বলবো, যে টেক্সট বুক উইথ এক্সাম্পল। টেক্সট বুকটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। যে অনেকে কি করে, যে টেক্সট বুকটা হ্যান্ডা ব্যান্ডা করে কাটিয়ে দিল, দিয়ে টেস্ট পেপার ঢুকে গেল, এইটা করবে না। টেক্সট বুকটা উইথ এক্সাম্পল, প্রত্যেকটা টপিকের যে টেক্সট বুকে প্রত্যেকটা অঙ্ক তোমরা সলভ করবে টিউটর বা স্কুলের টিচারদের সাহায্য নিয়ে। এবং ওই যে মধ্যশিক্ষা পর্ষদ, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, বা অন্য বোর্ড সিবিএসই আইসিএসসির ক্ষেত্রে বলছি, এক্সাম্পলে কিন্তু অনেক প্রশ্ন দেওয়া থাকে। ওই এক্সাম্পলের প্রত্যেকটা প্রবলেম কিন্তু করতে হবে তোমাকে। যদি মনে হয় কিছু কিছু প্রবলেম অনেক বড়, সেগুলোকে ছেড়ে দেবে, স্যারদের করে জিজ্ঞেস করবেন যে এই প্রবলেমটা আমার কাছে অত্যন্ত টাফ বলে মনে হচ্ছে, স্যার বলবেন, কিন্তু করতে পারলে ভালো। তাহলে কিন্তু তোমরা 85% কোশ্চেন কমন পাবে। কি বললাম, টেক্সটের প্রত্যেকটা প্রবলেম এবং এক্সাম্পল, সেগুলো কিন্তু তোমাদের ওয়ার্কআউট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি না, একটা ফেয়ার এক্সারসাইজ বুক, একটা ফেয়ার খাতা, একটা মোটা ফেয়ার খাতা তোমরা বানাবে। স্কুলে বা তোমার হচ্ছে প্রাইভেট টিউশনে যে অঙ্কগুলো স্যাররা করাচ্ছেন, সেগুলো তার ক্লাস ওয়ার্কের খাতা হলো। তোমরা যখন বাড়ি আসবে, সেই ক্লাস ওয়ার্কের অঙ্কগুলো দেখে দেখে নয়, না দেখে প্র্যাকটিসের মতো করে একটা ফেয়ার মোটা খাতায় পরপর করতে থাকবে। যে আমার পাটিগণিতের এক্সারসাইজ এত নম্বরের প্রশ্ন, 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগে, এইভাবে পরপর করলে তোমার প্র্যাকটিস হলো। আবার যখন পরীক্ষার ঠিক আগে তোমরা যখন অঙ্ক একটা কিছু দেখছো, যে আমার একটা কোনো চ্যাপ্টারের লম্ববৃত্তাকার চোঙের 10-এর দাগে 3-এর অঙ্কটা আমি পাচ্ছি না, আমরা তখন কি করব, যে ওই মোটা খাতা যেটা আছে সেটা খুলবো, সেটা খুলে অঙ্কটা দেখে নেবো। তাহলে কি হচ্ছে, পরীক্ষার সময় কিন্তু তোমাকে এদিক ওদিক বেশি ঘাঁটতে হচ্ছে না, টাইমটা সেভ হচ্ছে। আর একটা টাইম সেভের একটা ট্রিক্স তোমাদের বলে দিই। অঙ্কর ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমরা বলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই জায়গাগুলো তোমরা লিখবে, স্পেলিং করে লিখবে না। প্রথম পয়রা ফলা থ ম লিখবে না, 1 ম লিখবে, 2 অন্তস্থ লিখবে, 3 অন্তস্থ লিখবে। এখানে কিন্তু টাইমটা অনেকটা বেশি যাবে। এবার বলছে স্যার এটা খুব হাসির কথা বললেন, প্রথম লিখতে কতক্ষণ সময় লাগবে, 1 ম লিখতে সে একই সময় লাগবে, কিছুটা হলেও কম সময় লাগবে। তুমি যদি 10 বার প্রথম লিখো, 2 সেকেন্ড 3 সেকেন্ড বাঁচবে। 3 সেকেন্ডটা যদি 10 বার গুণ করো, তাহলে 30 সেকেন্ড বেঁচে যাচ্ছে। 30 সেকেন্ড আর 2 দিয়ে গুণ করলে 60 সেকেন্ড, মানে 1 মিনিট তুমি বেশি সময় পাচ্ছ। তো এই জায়গাগুলো কিন্তু প্রথম থেকে শুরু করবে। আর ইউনিট কিন্তু প্রতি লাইনে দিতে হবে। আচ্ছা, এইবার আমরা আসবো যে প্র্যাকটিক্যালি, যেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছি। প্রত্যেকটা অঙ্ক কিন্তু প্র্যাকটিক্যালি তোমাকে সলভ করতে হবে। যে অঙ্ক দেখে নিলাম, এই তো মুঘল সাম্রাজ্যের পতনের কারণ, একবার চোখ বুলিয়ে নিলে অঙ্ক হয়ে যায়, যে পয়েন্টগুলো মাথায় থাকলেই আমি যা করে লিখে দেবো। বাট অঙ্কর কোনো পয়েন্ট হয় না, যে এইটার পয়েন্ট একটা আছে, এইটা হলেই আমি এখানটা সলভ করে দেবো। ওইরকম ব্যাপার নয়, সলভ করে দেবো নয়, আমি তো পারবো নয়, আমি পারি কিনা দেখতে হবে। অঙ্কটাকে তোমাকে নিজে খাতায় সলভ করতে হবে। যদি তুমি সলভ করে অ্যান্সারটা মেলাতে পারো, তাহলে কিন্তু তুমি কিন্তু গেনার, ঠিক আছে, তুমি কিন্তু অ্যাচিভার একটা। তো সেই ব্যাপারে বলছি, প্রত্যেকটা অঙ্ক খাতায় নামাবে এবং প্রতিদিন যে প্র্যাকটিস বললাম, 15টা করে প্রবলেম প্র্যাকটিস করো এভরিডে। আচ্ছা, 7 দিনের মধ্যে থেকে তুমি একদিন বাদ দাও, একদিন রিল্যাক্স করো, অন্যান্য সাবজেক্টগুলো পড়ো। রিল্যাক্সেশনের তো টাইম অনেক পাবে, স্টুডেন্টদের কোনো রিল্যাক্সেশন হয় না। তাও বলছি একদিন বাদ দাও, 6 দিন করো, 6 দিন 6, 15, 90টা সপ্তাহে অঙ্ক করো। টার্গেট সেট আপ করো যে করবো, এবং একই অঙ্ক 3 দিন অন্তর অন্তর করো। দেখবে যে অঙ্কটা মনে হচ্ছে অত্যন্ত টাফ আমার কাছে, প্রচন্ড শক্ত, অনেক স্টুডেন্ট আমাকে বলে স্যার অঙ্কটা কিভাবে নামবে। তো আমি তাদের এই কথাটাই বলি যে অঙ্কটা একবার তুই দেখে দেখে প্র্যাকটিস কর, দেখে দেখে লেখ খাতাতে দেখে দেখে লিখলি, খাতা দেখে দেখে লেখার পর একবার না দেখে কর, ঠিক আছে। তোমাদেরও তাই বলবো যে অঙ্ক কোনো একটা মনে হয় যে শক্ত অত্যন্ত অঙ্কটা প্রথমে একবার তুমি দেখে দেখেই করলে, আটকে যাচ্ছে, আবার দেখে দেখে লিখি, তারপর অঙ্কটা না দেখে করবে। আমি মুখস্থ কিন্তু বলছি না, অঙ্কগুলো কিন্তু বুঝবে। কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে স্যারকে বারবার জিজ্ঞেস করবেন, স্যার অবশ্যই বলে দেবেন।
তো অঙ্কটা তখন দেখবে যে একটা অত্যন্ত টাফ অঙ্ক, যে তুমি একবার ট্রাই করলে হলো না, দেখতে হলো দেখি, দ্বিতীয়বার ট্রাই করতে যাচ্ছি আবার আটকে যাচ্ছে, আবার দেখবো, 3 দিন পর 3 নম্বর বার যখন ট্রাই করব অল্প অল্প দেখতে হবে, 5 দিন পর আবার যখন 4th টাইম আমি ট্রাই করব দেখবো শেষে এসে মিলছে না, বা কোনো একটা জায়গা আটকেছে, ও এটা মানে এটা আমি খারাপ দেখে নিলাম। তো 6বারের বার বা 7বারের বার তুমি যে টোটালি অঙ্কটাকে নামিয়ে ফেলছো। তো হার্ড ওয়ার্ক চাই, হার্ড ওয়ার্ক না হলে কিছু হবে না, তোমাকে কিন্তু একটা অঙ্কের পেছনে তোমাকে 10 দিন খাটতে হবে, তবেই অঙ্কটা নামবে, এবং তখনই কিন্তু তুমি অন্যদের থেকে ডিফারেন্স তৈরি করবে। আর আর নেক্সট যে আমি পয়েন্টটা বলবো সেটা হচ্ছে একটা ইউনিকনেস, খাতার মধ্যে একটা ইউনিকনেস আনতে হবে, অন্যদের থেকে খাতাটাকে একটু ডিফারেন্স তৈরি করতে হবে, যে না এই ছেলেটা বা এই মেয়েটা বা এই স্টুডেন্ট কিন্তু একটা অন্যভাবে রিপ্রেজেন্ট করেছে। তুমি যখন তোমাদের স্কুলে পরীক্ষা দিচ্ছ, স্কুলের স্যাররা খাতা দেখছেন, জানেন যে এই ছেলেটা ফার্স্ট হয়, এই ছেলেটা থার্ড হয়, এই ছেলেটা ফোর্থ হয়, এই ছেলেটা লাস্ট হয়, জানেন স্যার। কিন্তু যখন ওই খাতা কোনো বোর্ডসের কোনো এক্সামিনারের কাছে যাচ্ছে, অন্য স্কুলের টিচারদের কাছে যাচ্ছে, তারা কিন্তু তোমাদের কাউকে চেনে না, লাস্ট বয় আর ফার্স্ট বয় তারা কিন্তু সমান। তোমায় কিন্তু খাতার রিপ্রেজেন্টেশন যেটা হবে, ওই প্রেজেন্টেশন দিয়ে তোমাকে একটা ইউনিকনেস স্যারের সামনে কিন্তু তৈরি করতে হবে। সেই ইউনিকনেসটা কিভাবে তৈরি করা যায় আমি অবশ্যই বলে দিচ্ছি, আমি আগেও বলে দিচ্ছি যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, যে ইউনিট দিতে হবে। আচ্ছা, উপপাদ্য যখন লিখবো, যে কোনো বইতে দেখবে লেখা নেই যে প্রদত্ত বলে লেখা আছে, ওই প্রদত্তটাকে রিপ্লেস করে সাধারণ সূত্র লিখবে, ঠিক আছে, প্রদত্তটাকে লিখে করলে সাধারণ সূত্র স্টেটমেন্ট, ঠিক আছে, তারপরে বিশেষ সূত্রই চলে আসবে, বিশেষ সূত্র বলেও লেখা থাকে না, ঠিক আছে, ওই লেখা থাকে প্রদত্ত। আর আমি ভুল বললাম, প্রদত্তটা হচ্ছে বিশেষ সূত্র, আর দেখবে একটা নীল রঙের জায়গা দিয়ে লেখা থাকে যে শুধুমাত্র স্টেটমেন্টটা, ওই স্টেটমেন্টটাকে তোমরা হেডিং করবে সাধারণ সূত্র। বিশেষ সূত্রের মধ্যে সাধারণ সূত্রটার ছবি দিয়ে একটা প্রেজেন্টেশন, ওটা কিন্তু বিশেষ সূত্রের মধ্যে থাকবে, কেউ লিখবে না, বা 10% ছেলে লিখবে। একটা স্কুলে 90টা যদি স্টুডেন্ট থাকে, তার মধ্যে 10টা ছেলে লিখবে সাধারণ সূত্র, যে জানে সে লিখবে। তো এই যে ব্যাপারগুলো, মানে অন্যদের থেকে খাতা তোমাকে ইউনিক করতে হবে, না এই ছেলেটা বা এই মেয়েটার মধ্যে কিন্তু একটা কন্টেন্টের দম আছে, এই প্রেজেন্টেশন একটা দাম আছে। তো যখনই স্যার এই জায়গাটা বুঝে যাবেন না, তোমার কিন্তু স্যার তোমার খাতাটাকে আলাদাভাবে আলাদা গুরুত্ব দিয়ে দেখবেন। এবং আরো একটা কথা বলি, যখনই তুমি 90+ নাম্বার পাবে, তখনই কিন্তু তোমার খাতা কিন্তু একটা অন্য মাত্রায় অত্যন্ত খুঁটিয়ে তোমার স্যার কিন্তু ভুল বার করার চেষ্টা করবেন, যে ছেলেটাকে 100-এ 100 দেবো না, কোনো স্যারই সহজে চান না যে 100-এ 100 দিতে। তো 100-এ 100 দেওয়ার জন্য তোমায় কিন্তু এমন কোনো ফাঁক ফোঁকড় রাখলে হবে না খাতার মধ্যে যে স্যার আমাকে নাম্বারটা কাটতে পারেন। তো সেই জন্য বলছি, ইউনিট দেবে প্রত্যেক লাইনে, প্রত্যেকটা জায়গা ভালো করে কনস্ট্রাকটিভ ওয়েতে লিখবে, লিখে করবে, এবং শেষে অ্যান্সার লিখবে, বিশেষ করে পাটিগণিত, পরিমিতি, ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক, এই অঙ্কগুলো যেগুলো তোমাকে আনসার চাইছে, সেগুলো কিন্তু শেষে অ্যান্সারটা দেবে। অনেকে কি করে, সলভ করে ছেড়ে দেয়, এক্স এর মান বার করে হলে 20, কিন্তু 20টা কি, যে আমার নির্ণয় চোঙের আয়তন 20 সেন্টিমিটার কিউব বা 20 মিটার কিউব। এই যে শেষে যে আনসার লিখতে হবে প্রত্যেকটা পাটিগণিত, বিশেষ করে পরিমিতি আর ত্রিকোণমিতির যে অঙ্কগুলো, সেগুলো কিন্তু আনসারটা তোমাদের কিন্তু শেষে কিন্তু ভালো করে লিখতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। অ্যান্ড নেক্সট যেটা আমি আসবো সেটা হচ্ছে কি না, মক টেস্ট। ঠিক আছে, প্রত্যেক মাসে চেষ্টা করবে স্যারকে দিয়ে 2টো বা 3টে মক টেস্ট নেওয়ার। আমি আমার স্টুডেন্টদের কিভাবে নিই, বা তোমরা এইভাবে ফলো করতে পারো, যে 2টো করে 4টা হয়ে যায়, 2টো করে 4টা হওয়ার পর একটা করে মক টেস্ট নিই। তো মক টেস্ট নিলে কি হবে, তো তোমার কিন্তু যে প্রিপারেশন লেভেল কতটা আমার হয়েছে, সেই ব্যাপারে তোমার কিন্তু অনেকটা ধারণা তৈরি হয়ে যাবে, যে আমার প্রিপারেশন হচ্ছে এই, আমি 20-তে আমি 18 পেলাম, বা 20-তে আমি 8 পেলাম। যখনই তুমি 20-তে 8 পাচ্ছ, তোমার মাথার মধ্যে ক্লিক করবে, আই এম নট ওয়েল প্রিপেয়ার্ড, আমি ওয়েল প্রিপেয়ার্ড নই, আমাকে আরো ভাবতে হবে, আমাকে আরো খাটতে হবে। তো মক টেস্ট কিন্তু দেবে, এবং কখনো কখনো সবসময় তো স্যারদের সাহায্য নিয়ে করা সম্ভব হয় না, স্যারদের পক্ষে সবসময় সম্ভব হয় না। তোমরা নিজে ধরো তোমাদের প্রিপারেশন লেভেল, সিলেবাস শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র লাস্ট 2 মান্থস পড়ে আছে প্র্যাকটিসের জন্য, তখন তোমরা কি করবে, সরাসরি ডিরেক্ট টেস্ট পেপারে ঢুকে যাবে। টেস্ট পেপারের মধ্যে থেকে তুমি প্রথমে 4 দিন ওয়েল প্রিপেয়ার হয়ে গেলে একটা টপিকের উপর, ম্যাথসের উপরই বলছি, এই প্রসেসটা কিন্তু প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। একটা লটারির মতো করে 1, 2, 3, 4, 5 করে একটা পেজ তুমি পিক আপ করলে, সেইটাকে পুরোপুরি ঘর বন্ধ করে 3 ঘন্টা 15 মিনিট সময় নিয়ে মনে করবে এটা বোর্ড এক্সাম আমার, পরীক্ষা দিলে সেই পরীক্ষাটা দেওয়ার পর তুমি নিজেই নিজের খাতা চেক করতে পারবে। কিভাবে খাতা চেক করতে পারবে, দেখবে প্রত্যেকটা প্রশ্ন বিচিত্রা বলো বা টেস্ট পেপার বলো, শেষে কিন্তু আনসার দেওয়া থাকে, আনসারগুলো মিলিয়ে নেবে। এইবার এর থেকেও ভালো হয় তুমি যদি খাতাটা তোমার প্রাইভেট টিউটর বা স্কুলের স্যারকে দিয়ে চেক করে নিতে পারো।
তুমি যখন দেখবে যে আমার 90-এ আমি 90 পাচ্ছি, একদিন না একদিন তুমি যদি পাও 90-90, তখনই কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি 100-এ 100 পাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো। তবে আমি আরো একবার বলবো, 100-এ 100 পাওয়া, 100-এ 99 পাওয়া, 100-এ 98 পাওয়া, 97 পাওয়া, 94 পাওয়া, 93 পাওয়া সব এক ব্যাপার। শুধু শুনতেই ভালো লাগে, দেখতেই ভালো লাগে যে আমি অঙ্কতে 100-100 পেয়েছি। আমি যেমন মাধ্যমিক অঙ্কে 100-100 পেয়েছিলাম, আমার যে কম্পিটিটর ছিল সে 98 পেয়েছিল। তো সে কি আমার থেকে কি মানে অনেক উইক, বা আমিও তার থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট? কখনোই না। সেম লেভেল, সব লেভেল সেম। সেই মোমেন্টে হয়তো কোনো একটা অঙ্ক নামেনি। তো আমি সেই সময় বলবো, সব সময়ের জন্য বলবো, খাতার মধ্যে এমন কিছু করো, এমন কিছু ম্যাজিক্যাল কিছু প্রেজেন্টেশন দাও যাতে স্যার একদম প্লিজড হয়ে যায়। একটা খাতার মধ্যে একটা ডিফারেন্স কিছু তৈরি করো, খাতার মধ্যে একটা অভিনবত্ব আনো, অন্য ছাত্রদের থেকে আমার খাতাটাকে আলাদা করে রিপ্রেজেন্ট করো। ঠিক আছে? তো সেই জায়গাটা কিন্তু ধরে রাখতে পারলে স্যার কিন্তু অবশ্যই প্লিজড হবেন। হ্যান্ড রাইটিং ভালো করবে। এবং আরো একটা কথা বলি যে ওভার রাইট ম্যাথমেটিক্সে কিন্তু কখনো কিন্তু প্রযোজ্য নয়। প্লাসটা কেটে 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 মাইনাস করে দেয়, অনেক স্টুডেন্ট করে। স্যার মন করলে কেটে দিতে পারে, তুমি কিন্তু কোন রকম চ্যালেঞ্জ করতে পারবে না। প্লাসটা আমার মাইনাস হবে, কেটে উপরে আমি ভালো করে লিখবো। এবং আরো একটা ব্যাপার বলি যে অনেকে কি করে, খাতার মধ্যে কি করে যে কোনো একটা লিখতে 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 কোনো একটা টপিক ধরো 3-4 লাইন ভুল লেখা হয়ে গেছে, খ্যাস খ্যাস করে এরকম কেটে দেয়। এটা কাটা মানে কিন্তু টোটাল পাতাটাকে তুমি কেটে দিচ্ছ বোঝায়। স্যার যদি পাতাটা না দেখেন, তুমি কিন্তু কোনো চ্যালেঞ্জ করতে পারবে না, আরটিআই করেও চ্যালেঞ্জ করতে পারবে না, স্যার তো বলবেন তুমি কেটে দিয়েছো। তাই জন্য বলছি, যখন কোনো পেপারের মধ্যে ধর 3-4 লাইন তোর মনে হচ্ছে মাঝখানে ভুল হয়েছে, কি করবে, ওই 3-4 লাইনকে বক্স করে দেবে, বক্স করে কাটবে। তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। মানে আমি পড়ে গেলাম বাট আমি রুলস রেগুলেশন মানলাম না, কোন কোন ভুলগুলো হতে পারে সেগুলো সম্পর্কে আমি ভাবলাম না, আমি অঙ্ক করে দিয়ে চলে এলাম, সেটা কিন্তু নয়। ঠিক আছে? তো এই হচ্ছে আমার আজকের ব্যাপার। এবং সব শেষে বলবো যে যখন তোমরা পরীক্ষা দেবে, 100-এ 100 পাওয়ার জন্য তোমরা পরীক্ষা দিচ্ছ, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আনসার করে আসবে, কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। আমি একটা কোশ্চেন পারছি না, থাক ছেড়ে দিই, এই ব্যাপারটা নয়। যা পারবে করে দিয়ে আসবে। আনসার 100% কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু তোমরা অ্যান্সার করবে, এই ইচ অ্যান্ড এভরি, কোনো কোশ্চেন ছেড়ে আসবে না। তুমি বাড়ি এসে জেনে বলতে পারো আমি অঙ্ক 100 পাবো কিনা কি জানি না, কিন্তু 100 নম্বর আনসার করে এসেছি। 90 নম্বর হয় পরীক্ষা, আমি 100% আমি অ্যাটেম্প করে এসেছি। 100% অ্যাটেম্প করতে হবে, তা নাহলে তো তোমার তো কোনো মানে আশাই রইলো না। তুমি যদি অঙ্কতে 90 না লেখা পরীক্ষায় যদি 90-তে 90 তুমি যদি আনসার করে না আসতে পারো, তাহলে তোমার 90 পাওয়ার কোনো স্বপ্ন দেখাটাই বৃথা। তো যাই হোক, এই ব্যাপারগুলো তোমরা মাথায় রাখবে, মাথায় রেখে চলবে। আশা করি এতে ম্যাথসে 100-এ 100 না হোক, একটা ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই হবে। আর সবশেষে বলবো, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস করে যাবে। প্র্যাকটিস যদি প্রতিদিন করো, এইভাবে এই রুলস রেগুলেশন ফলো করে যদি প্র্যাকটিস করো, অনেক 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 তুমি এগিয়ে যাবে অন্যান্য স্টুডেন্টসের থেকে। আমি সব কিছু বলে দিলাম, সমস্ত ইনস্ট্রাকশন বলে দিলাম, কিন্তু এক্সিকিউশন করার দায়িত্বটা কিন্তু তোমার। ঠিক আছে? ইউ হ্যাভ টু এক্সিকিউট বাই ইউর সেলফ। এই এক্সিকিউটটা কিন্তু তোমাকে কেউ করে দেবে না, তোমাকে নিজেকে করতে হবে। তাই সিনসিয়ারলি পড়াশোনা করো। তোমরা যদি মাধ্যমিক লেভেলে পড়ো, ভালো করে পড়ো, আমি আশা করছি তোমরা 100-এ 100 পাবে। সেইভাবে পড়াশোনা করো। তো ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, বা তোমাদের সকলকে ধন্যবাদ। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।